প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, 10,000 টাকা নিলে মাসে সুদ 1,000 টাকা, বার্ষিক সুদের হার 120%। 1,000 টাকায় কারেন্ট সুদ দিনে 100 টাকা, বাৎসরিক হিসাবে 36.5%। হাতটা সুদ সপ্তাহে 1,160 টাকা। সময় মতো সুদ পরিশোধে ব্যর্থ হলে নেমে আসে নানান কায়দায় নির্যাতনের খড়গ। দেশের কোথাও কোথাও মহাজনে এসব ঋণ শোধ করতে না পেরে নিজে কিংবা সন্তানকে শ্রমিক হিসেবে বন্ধক রাখতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। ঋণের চাপে আত্মহত্যার মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটছে। স্বল্প সুদে সরকারি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ থাকলেও প্রচার কিংবা সচেতনতার অভাবে কিংবা আমলাতান্ত্রিক জটিলতার কারণে অথবা কোথাও কোথাও জামানত রাখার ভীতিসহ নানান কারণে ব্যাংক থেকে ঋণ না নিয়ে অসহায় কৃষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী পা দিচ্ছেন মহাজনী কিংবা এনজিও ঋণের ফাঁদে, হচ্ছেন সর্বশান্ত। সুদের কারবারি এসব মহাজনের দৌরাত্ম্য গ্রাম, মফস্বল, হাটের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে গেছে রাজধানী সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও। অভিযোগ উঠেছে ডিজিটাল মহাজন র্যাপিড ক্যাশের ঋণে পথে বসেছেন অনেক গ্রাহক। প্রিয় দর্শক, এই যখন প্রেক্ষাপট, তখন আমাদের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি মহাজনী সুদের ফাঁদ গ্রাম থেকে ডিজিটালে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার বাঁদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। আপনাকে স্বাগত আলোচনায়। এছাড়া আমাদের সঙ্গে আছেন অনলাইনে এনবিআরের সাবেক চেয়ারম্যান, সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক তুষার আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আপনি আলোচনা অংশ নিতে পারেন, এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকেও। তো ডক্টর হেলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি একটা ভূমিকা আমরা দেওয়ার চেষ্টা করলাম, যা আগে এইসব ব্যবস্থাগুলো মূলত গ্রামেই ছিল, এখন এটা একদম ডিজিটাল প্ল্যাটফর্মও তারা ব্যবহার করছে, অ্যাপস ব্যবহার করছে, লোন দিচ্ছে এবং প্রথমবার দিচ্ছে, তারপরে তারা ফেরতের জন্য টাকা দিচ্ছে, এই একটা চক্রে ফেলে দিচ্ছে আসলে। তো কেন এটা হচ্ছে আসলে এত এনজিও থাকার পরেও, এত ব্যাংক থাকার পরেও? একটা তো আপনি যেটা বললেন যে আপনার আগে গ্রামেগঞ্জে ছিল, এখন অ্যাপসে এসছে। আমরা যখন বলছি একটা ডিজিটাল বাংলাদেশ, সব কিছু ডিজিটাইজড হবে, ট্রানজ্যাকশনগুলো আমরা এই ফিজিক্যাল থেকে আমরা যখন ডিজিটালি করছি, ই কমার্স বলছি, মানে প্রতারণাও ডিজিটালি হচ্ছে। আলটিমেটলি আপনার দেখা যাচ্ছে যে যা যা হচ্ছে অ্যাক্টিভিটিস, সেখানে আপনার যদি মডালিটি চেঞ্জ হয়, তাহলে প্রতারণা করার মডালিটি তো আপনার ওই জায়গায় যাবে। যেহেতু মানুষ সচেতন হয়ে আপনার ডিজিটালটা ইউজ করতে পারছে ডিভাইসটা, তো সেই ডিভাইসটা যে কারণে ইউজ করুক, যারা ফ্রড করতে চায় সেখানে করবে। আর আরেকটা যেটা আপনার বললেন যে এই অপ্রাতিষ্ঠানিক খাতে বা মহাজনী সুদ, যেটা সেটা তো আমরা সবসময় এটার বিপক্ষে, যে এটা অনেক বেশি, সুদটা অনেক বেশি। এবং সেজন্য কিন্তু একটা পর্যায়ে আমরা যখন এই যে মাইক্রো ক্রেডিটের ব্যাপারটা যখন আসলো, এবং আমার তখন মনে হয়েছে যে অ্যাটলিস্ট মহাজনী ইয়ে থেকে আপনার একটু বেটার। সেখানে আপনার ওই যে কথাটা আপনি বললেন যে বিভিন্ন কারণে তাদেরকে আপনার ওই যে প্রচলিত যে আপনার সরকারি যে ব্যাংকগুলো আছে বা বেসরকারি যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, সেখানেও তো আপনার সুযোগ আছে, কিন্তু সেইখানের যে মানে মেকানিজমটা, সেগুলো আপনার কমপ্লাই করে, সেগুলোর কারণে আপনার যে মর্গেজ লাগে বা আপনার যে রেকর্ড আপনার রেকর্ড করতে হয়, এই সব কিছুর কারণে কিন্তু আপনারা দেখবেন যে এই যে প্রণোদনার যে টাকাটা ছিল, সেখানে কিন্তু অ্যাসিমির জন্য যে অংশটা ছিল, সেখানে কিন্তু টাকা আছে, তারপর দেখা গেছে যে ওই ফর্মালিটিস যেটা অনেকে মানে আপনার এটা তারা কমপ্লাই করতে পারে না, সেজন্য কিন্তু অনেকে ওখান থেকে টাকা পায় নাই প্রণোদনার ক্ষেত্রেও। তো এখন আপনি যে প্রসঙ্গটাতে এসছেন সেটা হলো এই মহাজনীটা সবসময় আপনি দেখবেন এটা নিষ্পেষণ করে। এখন আপনার এই মহাজনীর ফান্ডের যে ফ্লো, সেটা তো আপনার এই করোনার সময় একটু কমেছে। আবার মানুষের ডেসপারেশন বেড়েছে, যারা কিনা আপনার ফর্মাল চ্যানেল বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে, আপনার এমএফআই যদি বলেন, মাইক্রো ক্রেডিট, ওইসব চ্যানেলে যাদের অ্যাক্সেস নেয়, তারা কী করবে? তারা ডেসপারেট হলে তারা আপনার চাইবে যে বেশি নেওয়ার জন্য। আর ডিজিটাল আপনি যেটা বললেন যে আপনার র্যাপিড ক্যাশ, যেটা সেটা হলো আমি যখন বলছি যে আমি 1 লক্ষ টাকা দিব, দিয়ে আমি মাসে 3,000 টাকা নিব, 5,000 টাকা নিব, এবং যদি সেটাই করি, তাহলে সেখানে যেটা হলো যে আমি যা বলছি তা করছি, কিন্তু আমি যে হারটা আমি নিচ্ছি অনেক বেশি হাই, ঠিক আছে, সেটা আমরা বলতে পারি যে এত বেশি হাই যে সে হয়তো রিপে করতে পারবে না। আর অন্যদিকে আমি বললাম যে 1 লাখ টাকা দিয়ে আমি নিব কত আপনার 3,000, কিন্তু দেওয়ার সময় আপনার 80,000 টাকা দিল, ওগুলো তো ফ্রড। তো এখন র্যাপিড ক্যাশের যে আপনার স্টোরিটা আসছে, সেটা একেবারে ফ্রড। শুধুমাত্র আপনার ঋণের সুদের হার বেশি তা না।
জি, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি যদি একটু বলেন যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে এত এত বেশি আমরা বলি যে বড় বড় এনজিও কাজ করছে, অনেকগুলো মাইক্রো ক্রেডিট ব্যাংকগুলো কাজ করছে, তারপরেও কেন এই যে ব্যক্তিগত এই যে অপ্রাতিষ্ঠানিক খাতে যে মহাজনী চক্রের মধ্যে মানুষ পড়ছে, আসলে সমস্যাটা কোথায়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা তো প্রাগৈতিহাসিক আমল থেকেই এই যে মহাজনী প্রথা, না, এই প্রাগৈতিহাসিক আমলে তো গ্রামীণ ব্যাংক ছিল না, তারপরেও কেন যাচ্ছে না সেটা যদি বলেন। তারপরে শেরে বাংলা যখন ওই যে ঋণ সালিসি বোর্ড টোট করে যে অনেকটা ব্যবস্থা করেছিলেন, মূল কথা হচ্ছে অর্থনীতিতে চাহিদা, মানে ক্রেডিটের যে চাহিদা, মানে ঋণের চাহিদা, এইটাকে যদি সুষম পর্যায়ে না আনা যায় তাহলে এটা কিন্তু হতে থাকবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। 1982 সালে একজন খাতক কৃষক আর কি, তিনি কৃষি ব্যাংকের থেকে 40,000 টাকা নিয়েছিলেন। তারপরে ওই ভদ্রলোক মারা গেছেন, ওই কৃষক, সবকিছু 25 বছর পরে কৃষি ব্যাংক তার ফ্যামিলির কাছে একটা চিঠি দিয়েছে, দিয়ে বলেছে তোমার 2 লাখ কত টাকা তোমার পাওনা হচ্ছে তোমার কাছে। ওরা কিছু জানে না, কিন্তু ওই কৃষক 80,000 নেওয়ার সময়ও তার কিন্তু অনেক কিছু টাকা খরচ করতে হয়েছে, 40,000 এমনি সহজে পাইনি। অর্থাৎ এই যে অ্যাক্সেস টু ক্রেডিটের ব্যাপারটা, যার জন্য বিশেষায়িত ব্যাংকগুলো তৈরি করা হলো, কৃষি ব্যাংক বা শিল্প ঋণ ব্যাংক বা অন্যান্য যেগুলো করা হলো, সেগুলোর উদ্দেশ্যগুলো যে পূরণ হচ্ছে না বা পালন না হলে পর মানুষের চাহিদা থাকলেই সে যাবে, এক জায়গায় যাবেই তার চাহিদাকে। যেমন অধ্যাপক হেলাল যথার্থ বলছিলেন, এই যে ইভেন্ট যে আমরা স্মল ক্রেডিট যেটা দিয়েছি, মানে প্রণোদনা যেটা 20,000 টাকা, 20,000 কোটি টাকা, এই টাকা কিন্তু এখনো বিলি করা যায়নি বা সেইভাবে পৌঁছায়নি বা যাচ্ছে না। এর কারণটা হচ্ছে যে ওই দেওয়ার ভিতরেই ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাংক বলছে আমি তো কোলাটেরাল ছাড়া দিতে পারবো না, আমার এই নিরাপত্তাকে নিশ্চয়তা কি, অর্থাৎ সে তার দিকটা ঠিকই বলছে, কিন্তু আসল কথা হচ্ছে ওই লোকের কাছে কিন্তু যাচ্ছে না। ডক্টর মজিদ, আপনি সঙ্গেই থাকুন, আমি একজন দর্শকের ফোন নিয়ে আপনি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে লোকমান আফলাতুন, আমি নিষ্কুঞ্জ জেলা সমিতি বাজার থেকে বলতেছি। জি বলুন। ফেনী জেলা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে, একটু চান দাও, একটু শুনি। সেটা হচ্ছে যে আমরা যে গ্রাম্য পর্যায়ে যে ঋণটা নিই, জি, সেটা যে ঋণটা নিই, ঋণ নেওয়ার পরে আমরা ওনাদের থেকে যে শুনি যে মানে আমাদেরকে ঋণ, আমি ধরেন 20,000 টাকা নিছি, হ্যাঁ, নেওয়ার পরে আমার জমিনের দলিল বা ফার্ম যেটাই আমি দেখাই না কেন, ওই পর্যায়ে আমাকে এই ঋণটা দেওয়া হয়। দেওয়ার পরে যখন আমি ওনাদের সাথে ঋণটা দিতে পারি না, প্রথমে 1 কিস্তি 2 কিস্তি দিছি, তারপরে আমি দিতে পারতেছি না, ওই ক্ষেত্রে যখন আমি হ্যারাসমেন্ট হই যে আমার ফার্নিচার বিক্রি করে বা যে কোনো কিছু বিক্রি করে হোক, আমি ওনাদেরকে টাকাটা যতটুকু পর্যায়ে আমি দিছি, এক পর্যায়ে আমি আর দিতে পারতেছি না, আমি হ্যাঁ দেওয়ার যখন পারতেছি না, তখন কি করে ওরা আমার ফ্যামিলির উপরে প্রেশার ক্রিয়েট করে। করার পরে ওই ক্ষেত্রে কি আমি কোনো থানা পর্যায়ে বা ইউনিয়নের কোনো চেয়ারম্যান বা যার কাছে যাই না কেন, কোনো হেল্প কি পেতে পারি কিনা? জি, অনেক ধন্যবাদ। না, এই প্রশ্ন আমরা করতাম। ডক্টর মজিদ, আপনি যদি বলেন আইনি কোনো প্রক্রিয়ার মধ্যে সে যেতে পারে কিনা, তার আগে আমার প্রশ্ন হচ্ছে, আইনি প্রক্রিয়ার মধ্যে কি যারা মহাজনী সুদ দিচ্ছে কিংবা ব্যক্তি খাতে লোন দিচ্ছে, এদেরকে ধরার কোনো ব্যবস্থা আছে কিনা, কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে কিনা আমাদের? অবশ্যই আছে। যে কথাটা বলা হয়ে থাকে, আমরা ইদানিং খুব জোরগলায় বলি, আমরা বলি যে আমরা অন্তর্ভুক্তিমূলক, হ্যাঁ, ইনক্লুসিভ নিয়ে আইন কানুন করছি বা বলছি। ইনক্লুসিভ মানে কি, তুমি সুবিধা ও অসুবিধা সকলকেই আমি একটা সহজ পাটাতনে আনবার চেষ্টা করছি বা বলছি। এই জন্যই তো বললাম যে বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটা বিশেষ তহবিল আছে এই জাতীয় ক্ষুদ্র বা এদেরকে দেওয়ার জন্য। এমনকি ওই যে যেটা বললাম যে আমাদের যে ইনসেন্টিভের, কিন্তু এই টাকাটা বিলি হচ্ছে না, যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমি এটাকে সুগম করতে পারছি না। আমি মুখেও অন্তর্ভুক্তির কথা বলছি, ইনক্লুসিভনেস এর কথা বলছি, কিন্তু আসলে আমি বিচ্যুতি হচ্ছি। না, আমার প্রশ্ন আমি এই প্রশ্ন করি, আমি যে প্রশ্ন বলছি, জি প্লিজ, দূরে চলে যাচ্ছেন আপনি। হ্যাঁ, না আমি দূরে যাচ্ছি না, আমি ওইটার পয়েন্ট থেকে বলছি যে আমি তাকে এই প্রোটেকশন, মানে যেটা সুযোগটা তাকে অবারিত করতে পারছি না, না করার কারণে সে ওই অসমর্থিত পদ্ধতি এখানে যাচ্ছে। এখানে আইন যে নাই তা না, এমআরএ পদ্ধতি, আমাদের যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করা হয়েছে, সেখানে কিন্তু এই ক্ষুদ্র বা এই ছোটখাটো বিষয়গুলোকে, এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্যই করা হয়েছে। এখন যে এনজিও যে ওইটা দিচ্ছে, সেও তো তার নিজের
অর্থাৎ সব জায়গা থেকে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি বা স্বচ্ছতা বা সেইটা ধরবার পদ্ধতি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এই সুযোগ তারা নেবেই বা নিচ্ছে। সেই জন্যই আমি বলছি যে যেসব সরকারের যে সমস্ত উইন্ডো, অনেক ধন্যবাদ। আমি বললাম এনজিও তো একটা প্রতিষ্ঠান, এনজিও তো একটা প্রতিষ্ঠান, একটা অফিস থাকে। আমি বললাম ব্যক্তি খাতে আমি কাউকে টাকা দিচ্ছি এবং তার বিনিময়ে আমি ইন্টারেস্টও নিচ্ছি, সুদ নিচ্ছি, এটা আমি পারি কিনা, বাংলাদেশের আইন অ্যালাউ করে কিনা আমি জানতে চাচ্ছি এটা। এবং এটা কোনো লিখিত থাকছে না, এবং না দিলে আমি তাকে আবার অত্যাচার করছি, তার বাসা থেকে তার জমিটা আটকে রাখছি, তার ধান কেটে আনছি, এরকম ঘটনা ঘটছে। এটা আইনগতভাবে আমি পারি কিনা? না না, এটা আপনি পারেন না, সেটা তো বললাম যে যে প্রতিষ্ঠান কি আছে আইনে, কি আছে আইনের কোথায় আছে এটা? প্রতিকার কোথায় পাবে? কি আছে আইনটা, কি আছে? প্রতিকার হচ্ছে যে তার তো একটা লাইসেন্স নেওয়ার নিয়ম আছে, সে লাইসেন্স ধারী কিনা, কে দেয় লাইসেন্সটা? কে দেয়? কে তাকে লাইসেন্স দেয়? যে দিচ্ছে, যে আপনাকে ঋণ দিচ্ছে, তার তো একটা রেগুলেটরি এর অধীনে তার চলার কথা। সেইটা যদি না থাকে এবং এইটা যদি ওই রেগুলেটরি অথরিটি যেই তারে না ধরে, তো তাহলে তো এটা হবে না। আমি সেই জন্যই বলছি যে প্রতিবিধানের কিন্তু ব্যবস্থা আছে। ওকে, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমি আলোচনায় ফিরবো। ডক্টর মজিদ, আপনি সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শামসুল হক, উত্তরখান রাজাবাড়ি থেকে, ঢাকা 46 নম্বর ওয়ার্ড, গ্রাম রাজাবাড়ি। জি বলুন। কিন্তু আমার মা মোসাম্মদ ডালিম বানু, ওনার সর্বস্ব সম্পত্তি ছিল 7.5 কাঠা। উনি গ্রামীণ ব্যাংক থেকে 88 থেকে লোন করা শুরু করছেন, কিন্তু এই লোন করতে করতে সে আজকে এরকম অবস্থায় পৌঁছে গেছে, তার ছেলে মেয়ে যারা 7 জন ছিলেন, 7 জনের মধ্যে 4 জনেই এই লোনের সাথে সম্পৃক্ত হয়ে গেল। যাওয়ার পরে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে তারা এখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। কিন্তু যদি সরকার মহোদয় যদি অল্প শর্তের কারণে যদি কোনো লোন দিত, তাহলে হয়তো আমাদের এই পরিবারটা এরকম ধ্বংস হতো না। কিন্তু আমি আপনাদের এই অনুষ্ঠান দেখে আমার কাছে ভালো লাগছে যে ভালো একটা। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। ডক্টর হেলাল, আপনি যদি দর্শকের প্রশ্নের উত্তর দেন। তিনি স্পেসিফিক গ্রামীণ ব্যাংকের কথা বলেছেন, তার মা লোন নিয়েছিলেন এবং সেটা শোধ করতে পারেন নাই। জি, আমি এটা আসার আগে যেটা নিয়ে ডিবেটটা হচ্ছিল, যে একজন যিনি মহাজনী প্রথার মধ্যে আছেন, উনি যদি লাইসেন্সও নিয়ে থাকেন, আমি জানি না এটার প্রক্রিয়াটা কি, যদি লাইসেন্সও নিয়ে থাকেন, গ্রামেগঞ্জে আমরা অসংখ্য জানি যে কোনো লাইসেন্সের ধার ধারে না, টাকা আছে দিচ্ছে, তারা বেশিরভাগই মাসেল্ড। আচ্ছা, লাইসেন্স দিয়ে থাকলে আপনি দেখেন ব্যাংক ঋণে যখন কেউ ডিফল্ট হয়, তখন কি হয়, মামলা করতে হয়। মামলা করার পরে সেই মামলা যখন আপনার একটা রায় হয়, রায় হওয়ার পরে তারপরে যে কার্যক্রম, যেটা আপনার মানে পুলিশি ইয়াতে এগুলো, সেখানে আপনার একটা মহাজনের লাইসেন্স থাকুক বা না থাকুক, কোনোভাবেই জোর করে আপনার এভাবে মানে আদায় করতে পারে না, কোনোভাবেই তাকে ফিজিক্যাল টর্চার করতে পারে না। কিন্তু ব্যাপারটা যেটা, যে বাস্তবে যে ওই মহাজনী প্রথায় যারা আছে, তারা যেহেতু মাসেল, তারা যেহেতু আপনার পেশি শক্তি আছে, ওই আপনার লোকালিটিতে তাদের যে শক্তি আছে, তারা এটা প্র্যাকটিস করে। এখন প্র্যাকটিস করার ক্ষেত্রে যেটা হয়, যে আপনি যদি বলেন যে তাহলে যে যাকে টর্চার করলো বা যাকে আপনার মানে জোর করে আপনার আদায় করার জন্য যা যা করলো, সেগুলোর ক্ষেত্রে তার করণীয় কি, আইনি পদক্ষেপ নিতেই পারে। কিন্তু ওই যেই লোকটা আপনার এত ভালনারেবল, তাকে এত হাই ইন্টারেস্টে মহাজন থেকে সুদ নিতে হচ্ছে, ফলে আরেকটা আইনি কার্যক্রমে গিয়ে আপনার যে প্রসেস, তার জন্য আরো ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল, সেটা করতে পারে না বলেই কিন্তু আপনার এই জায়গাটা আপনার চলে যায়। ফলে আমি মনে করি না যে মানে আইনগতভাবে তারা করতে পারে, কিন্তু তারা করে যাচ্ছে প্র্যাকটিসটা, এই চর্চাটা তারা করে যাচ্ছে। আর আরেকটা কথা, আপনি যেটা দর্শক বললেন যে আপনার লোন নিয়েছিল গ্রামীণ থেকে, নেওয়ার পরে এখন এটা তো আপনার ধরেন যে গ্রামীণ থেকে যদি আপনার মানে ধরেন 5 লাখ লোক বা 10 লাখ লোক লোন নিয়ে থাকে, তাহলে বেনিফিশিয়ারিও আছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু আপনার এই মাইক্রো ক্রেডিট নিয়ে লুজারও আছে। এবং একটা মাইক্রো ক্রেডিট নেওয়ার পরে দেখা যাচ্ছে পে করার জন্য আরেকটা থেকে যাচ্ছে, আবার আরেকটা থেকে আইনে আরেকটাকে পে করছে। তো এরকম মানে লোনে জর্জরিত হওয়া সেরকম ঘটনা অনেক আছে। এটাও হয়তো এরকম এক্সাম্পল একটা। এখন যেটা হলো, আপনি যদি একেবারে আমরা বলি যে না এমএফআই বা মাইক্রো ফাইন্যান্সিয়াল যে আপনার অপারেশন যেগুলো আছে একেবারে নেগেটিভ, সেটা আমরা বলতে পারছি না, কারণ একটা সময় কিন্তু সাপোর্টটা সেখান থেকে আসছে। আবার একেবারে এটার যে আপনার মানে আপনি যদি ফর্মাল চ্যানেল থেকে দেখেন, সেখানেও তো লোন নিয়ে আপনার অনেকে ডিফল্ট হচ্ছে। কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু আপনি অনেকে দেখবেন যে আপনার পে করতে পারছে না। সেখানে হয়তো আইনি প্রক্রিয়া করার পরে, যেটা ডক্টর মজিদ আপনার একটা এক্সাম্পল দিলেন, যে কোন সময় উনি নিয়ে গিয়েছিলেন, তারপরে তার সন্তানদের কাছে একটা কয়েক গুণ বেশি টাকার একটা চলে আসলো, দুইটাই কিন্তু আছে। এখন কথা হলো যে আপনার 100টা লোন যদি আপনি দেন, বা 100%-এর ক্ষেত্রে কত পার্সেন্টের ক্ষেত্রে হচ্ছে এই অনিয়মগুলো,
বা এই আপনার এই যে আপনার জর্জরিত হওয়ার যে বিষয়টা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, In general এটা ডক্টর আমরা মজিদ খারাপ একটু বলা বলবেন করি। কিনা এটা কি মনিটরিং করা সম্ভব কিনা? এই যে একটা গ্রামের নিউজ আমাদের কাছে আছে, হাটে বসছে এবং সে কাঁচা টাকা নিয়ে যাচ্ছে, এবং এই হাটে এক সপ্তাহ পর আরেকটা হাট হবে, তাকে 1000 টাকা, পরের হাটে 1160 টাকা দিতে হবে। এই যে প্রকাশ্যে দেখছে, এটা কি দেখবার কেউ আছে কিনা, মনিটরিং করবার কেউ আছে কিনা? দেখার অবশ্যই এই যে আছে, দিতে পারে না, আপনি যেটা বললেন। জি, আসে দেখার আছে। এই যে এমআরএ অথরিটির যে কথাটা বললাম, প্লাস আরো সরকারের ওখানে স্থানীয় যে ব্যাংকগুলো আছে তাদেরও এটা রিপোর্ট করবার বিষয় আছে, যে আমাদের এখানে আমাদের খাতকে, আমাদের যার ব্যাংকে আসা উচিত, সে এইভাবে ব্যবসা করছে, কিন্তু সে বলছে না, কারণ ও নিজেই এই অনিয়মের সাথে জড়িত। অর্থাৎ সে যে কাজ করতে পারছে না, ও যে সহজে লোনটা ওই লোকটারে দিতে পারছে না বা দিচ্ছে না, এই কারণেই ওই লোক বাধ্য হয়ে ও লোকের কাছে যাচ্ছে, ওই যে যার কাছ থেকে নেওয়ার হচ্ছে। আমি বলছি যে এটা পরস্পর না তাহলে সহজ করা যায় কিভাবে, যাতে ওই ব্যক্তি মহাজনের কাছে কাউকে যেতে না হয়? না, সেটাই তো আমি বলছি যে সহজ করা যায় এটাই, যে সরকারের যেসব চ্যানেলগুলো আছে, জি, এই যে কৃষি ব্যাংক বলি বা এই আরো যেসব মাইক্রো ক্রেডিটের যে সমস্ত বিষয়গুলো আছে, সেগুলোকে খুব আরো সহজ সাধ্য করে দেওয়া এবং সেইটা ঠিক মতন পরিপালিত হচ্ছে কিনা সেটা দেখা, সেখানে খেয়াল করা। অর্থাৎ মানুষ যদি যদি ঋণ সহজে পায়, তাহলে সে যাবে কেন, ওর কাছে যাবে না। এই যাওয়ার পরিবেশটা তৈরি করতে হবে। জি। তবে একটা কি আছে যে মানুষের এই যে সচেতনতার অভাব কিংবা তথ্য ঘাটতি এরকম আছে কিনা আসলে? না, তথ্য ঘাটতি না, এখানে আবার বলছে এখানে ইকোনমিক, কারণ আমরা প্রায়ই দেখছি যে মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে, হাই হাই কোম্পানির কাছে টাকা রাখছে, এই খবর সবাই জানছে, আবারও তারা প্রতারিত হচ্ছে। সেটা তো আপনার টাকা রাখা, এই মানুষদেরকে ইউজার এন্ডের সমস্যা কি তাহলে, যারা নিচ্ছে? হাই হাই কোম্পানির বিরুদ্ধে যথাসময়ে এই যে কয়েকদিন আগে পিরোজপুর এহসান গ্রুপকে আমরা দেখলাম, হাই হাই কোম্পানি, এই কথাগুলো আবার নানান ধরনের ই কমার্সের নামে হাই হাই কোম্পানি শুরু হয়েছে। আজকে ওটা প্রতারক, মানে প্রতিদিনই নতুন নতুন প্রতারক দেখছি আমরা আসলে। আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল দেখছি। এর কারণ হচ্ছে অতীতের প্রতারকদের বিচার করা হয়নি। যে আরেকজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন, প্রশ্নটি রাখুন। জি বলুন। হ্যালো, জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি হ্যালো, হ্যাঁ শুনছি আমরা, প্লিজ প্লিজ বলুন। জি জি আমি তো বলছিলাম আগে। আচ্ছা, উনি আগে বলেছেন। জি, আবার কি বলতে চান আপনি, আবার কি বলতে চান বলেন, আরেকবার বলেন। কিছু বলতে চাই না, না, ওই লাইনে এই আছে। প্রশ্নটাই আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, যে আমাদের দেশের এই ধরনের সিস্টেমটা অন্তত একজন কৃষককে, এটা হচ্ছে যে ক্ষুদ্র ঋণ, এনজিও মানে হচ্ছে যে ক্ষুদ্র ঋণ, যারা 10,000, 20,000, 30,000, 50,000 টাকা ইনভেস্ট করে তাদের চাষাবাদ করছে, একটা গরু পালছে, একটা ছাগল কিনতেছে, তাদের অন্তত রিটার্ন না আসা পর্যন্ত অন্তত তাদেরকে কিছু সময় দেওয়া হোক। কিন্তু তারা যদি সপ্তাহ পরে যদি সেটা তাদের মানে কিস্তিতে যদি চালু করে দেয়, তাহলে অবশ্যই মহাজনের কাছে যেতে হচ্ছে এই কিস্তি পরিশোধের জন্য। জি, ডক্টর মজিদ যদি বলেন, তিনি বলছেন যে ঋণটা নেওয়ার পরে একটা রেয়াত থাকতে পারে কিনা এই সময়, যে আমি 10 সপ্তাহ 12 সপ্তাহ পর থেকে সুদ দেওয়া শুরু করব, কারণ আমি ধানের জন্য লোন নিলাম, ধানটা না আসার আগে আমি সুদটা দিব কিভাবে? এই যে এভরি উইক তাকে যে রিটার্ন দিতে হয়, তিনি বলছেন এটা একটা বার্ডেন তার জন্য আসলে। না, এটাই আমি বলছি, এটা রেগুলেটরি ফেলিওর আমাদের। জি, সেটা হচ্ছে এই যে একই সময় আমি যখন দেখছি, যদি আমি দেখি ইপিটি রিপোর্টে যে একটা লোক ঋণ নেওয়ার পরের সপ্তাহতেই তারে শোধ করতে বলছে, তার স্প্রেড নাই, তার দেওয়ার নাই, তারে তো ধরা উচিত সঙ্গে সঙ্গে, যে তুমি কেন এইরকম ধরনের একটা ব্যবস্থা করছো। অন দ্য আদার হ্যান্ড একই সাথে ওই ভদ্রলোক যেটা বললেন, উনি যেটা বললেন, সরকারেরও বা ওখানে যে ব্যাংক আছে বা আমাদের যে সিস্টেম আছে সরকারের, তাদেরও এই ধরনের একটি স্প্রেডেড একটা ঋণ দেওয়ার পদ্ধতি তাকে চালু করতে হবে, করলে এবং সেটাকে যদি দেখভাল করা যায়, তাহলে ওই লোক আর ওর কাছে যাবে না, যাবে না। প্রতিকারের কোনো ব্যবস্থা আছে? আমি শুধু এটা বলি যে পরিবেশ তৈরি করে দিচ্ছি তাকে প্রতারিত হওয়ার, এত সহজ প্রতারিত হওয়ার পরিবেশটাকে বন্ধ করতে হবে। এত সহজ ঋণ দেওয়ার যদি স্কোপ থাকতো, জি, এতদিন ধরে আপনার এই জায়গায় আমরা বসে থাকতাম না। মনে রাখতে হবে যে এই ঋণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা হলো রিকভারি। যেহেতু টাকাটা দিয়ে রিকভার করতে হবে, আমরা সহজ করা মানে অন্যদিকে যেটা হলো টাউট বাটপাররা তো সেই সুযোগটা নেবে।
ফলে ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি 10 জনকে লোন দেই, আমি যদি 8 জনের কাছ থেকে আমি ব্যাক করি, অনেস্ট হয়, 2 জন যদি ডিসঅনেস্ট হয়, তাহলে কিন্তু এন্টায়ার সিস্টেম আপনার মানে কি বলে আপনার স্টেবল হবে না, কারণ দুজনেই আপনার ওই যেটুকু মার্জিন প্রোডাক্ট নিয়ে যাবে। ফলে এটা আমরা ইকোনমিক্সে আপনার একটা টার্ম আছে, আমরা অ্যাডভার্স সিলেকশন বলি, যে যাকে দেওয়ার কথা কোনো কারণে যদি আমি রং সিলেকশন ভুল মানুষকে দিই, এবং আপনি দেখেন আপনি এই যে প্রাতিষ্ঠানিক ঋণ যেগুলো আছে সেখানে আমরা একেবারে মর্গেজ নিচ্ছি, মর্গেজ নিয়ে দেওয়ার পরেও আমি যে ডিফল্ট দেখতেছি, সেই ডিফল্টের কারণে কিন্তু আপনার আজকে যে কথাটা আপনি একটু আগে বললেন যে সবাই হাই হাই কোম্পানির কাছে কেন যাচ্ছে, কারণ ব্যাংকে টাকা রেখে যে ইন্টারেস্টটা তারা পাচ্ছে এখন 5%, 6%, একটা হাই হাই কোম্পানি যখন বলে যে আমি 1 মাসেই তার থেকে বেশি দিব, তাহলে একটা হলো আপনার তারা সচেতন না যে কোত্থেকে দিবে, আমি ডিফল্ট করলে তো আমি ধরা খেয়ে যাবো, অন্যদিকে তাদের যে একটা আপনার গ্রিড যেটা বলতে পারেন, আর পাশাপাশি যেহেতু তার অপশন নাই, টাকা রাখবে কোথায়। তা আমি বলছি যে প্রাতিষ্ঠানিক খাতে যেখানে মর্গেজ রাখার পরেও এত হাই ডিফল্ট, সেখানে আপনি যদি একটা আপনার মানে সাধারণ জনগণের মধ্যে যদি আপনি খুব ইজি করে দেন, যেখানে কোনো মর্গেজ নাই, সেখানে আপনার মানে যদি আপনি খুব ফ্রিকোয়েন্টলি মনিটরিং না করেন, তাহলে কিন্তু আপনার রিকভারি অনেক ফল করবে, এটা সার্ভাইভ আপনি সাস্টেন করতে পারবেন না। তো সেটা যদি আপনি দেখেন, তাহলে ওই যে ব্যাপারটা যে যদি আপনি অনেক বেশি আপনি মনিটর করতে চান ঘন ঘন, তাহলে আপনার কস্ট বেড়ে যাবে, ওই আপনার ইন্টারেস্ট আবার উপরে মানে অনেক উপরে আপনার চার্জ করবেন। ফলে আমরা কিন্তু এমএফআই এর ক্ষেত্রে আমরা জানি যে তাদের রিকভারি হাই, সেজন্য তাদের ইন্টারেস্ট রেটও কিন্তু অনেক বেশি, কারণ তাদেরকে অনেক বেশি ফ্রিকোয়েন্টলি মনিটর করতে হয়। ফলে যেহেতু ওই অ্যাডভার্স সিলেকশন প্রবলেম আছে, সেহেতু আপনি সহসা কিন্তু আপনি পারবেন না। এবং যে কথাটা আসছে যে এই প্রণোদনের ক্ষেত্রে ব্যাংকের কথা হলো যে আমি তো গভর্নমেন্ট আমাকে বলছে যে 4.5% এরকম একটা ইন্টারেস্ট আমাকে সাবসিডি দিবে, তো আমার তো টাকা তুলে নিয়ে আসতে হবে, তো তুলে নিয়ে আসতে গেলে তাহলে আমার ওই মেকানিজম থাকতে হবে। তো যতক্ষণ সেই মেকানিজম তারা এনশিওর না করতে পারবে, ততক্ষণ তারা ঋণ দিচ্ছে না, এবং সেখানে গভর্নমেন্ট কিন্তু প্রেশার দিতে পারছে না, তুমি দিচ্ছ না কেন, কারণ আলটিমেটলি আর দেন কিন্তু শুধুমাত্র ওই গ্যাপটাও গভর্নমেন্ট দিবে। তো এখন এর মধ্যে খুব ইজি আমি মনে করি না। তবে যে কথাটা ডক্টর মজিদ বললেন প্রথমে, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে কথাটা আসছে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন খুব জরুরি, কারণ যারা লোয়ার এন্ডে আছে, আপনি যদি আর্থিক কর্মকাণ্ড করতে চান, যে কোনো কর্মকাণ্ড করতে চান, আপনার ক্যাপিটাল লাগবে, এবং যার নাই তার হাত আছে, তার সাথে আপনি যদি ক্যাপিটাল অ্যাড না করতে পারেন, ফান্ড যদি সে না পায়, তাহলে সে বসে থাকবে। এখন সেই জায়গাটায় আপনার দেখবেন যে যার এই ফান্ডটা বেশি দরকার লোয়ার এন্ডে, তারই আপনার ফান্ডটা আনার জন্য যেই আপনার বন্ধকের জন্য বা অন্যান্য যে প্রসেসে যেই অ্যাসেট দরকার, সেটা তার নাই। তার সবচেয়ে বেশি ডেসপারেশন যার, তার আবার ব্যাকআপটা নাই বলে আপনার ডেসপারেট হয়ে, এই যে আপনি র্যাপিড ক্যাশ বললেন বা অন্যান্য যে আপনার সোর্সগুলো আছে, যেখানে আপনার তারা হয়তো অনেক সময় হয়তো জেনে বুঝেই হয়তো যাচ্ছে, খানিকটা হয়তো বুঝতে পারছে যে একটু ট্র্যাপে পড়তে পারে, তারপর ভাবছে যে আমি দেখি হয়তো গিয়ে যদি কোনোভাবে আমি বেরিয়ে আসতে পারি, তারপরে একটা লোন নিচ্ছে, নেওয়ার পরে ওইটাকে সার্ভ করার জন্য আবার আরও 2টা লোন নিচ্ছে, আরও 4টা লোন নিচ্ছে, এরকম কিন্তু আপনার এমএফআই ক্ষেত্রে হয়েছে। ফলে আমি মনে করি এটা খুব সহজ সলিউশন আছে বলে মনে হয় না। তবে আরেকটা প্রশ্ন আপনি যেটা করেছেন, যে ঋণটা দেওয়ার পরে যখন আপনার রিটার্নটা আসবে, তখন ওনারা যেন দিতে পারে, একটা রেয়াত চাচ্ছে তারা, সেটা তো গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি বলতে পারেন, কিন্তু যখন প্রাইভেট পার্টি যখন আপনার অ্যাক্ট করবে, সেই প্রাইভেট পার্টিকে গভর্নমেন্ট তাহলে কেস বাই কেস তো আপনি ধরতে পারবে না। একটা সেট রুল আছে, সেই রুলটার পরে এনজিওর ক্ষেত্রে তো পারে সেট রুল করতে হবে। এনজিওর ক্ষেত্রে যদি সেট রুল থাকে, এরকম রুলটা আছে কিনা এটা জানবার জন্য আসলে সেট আপনার শুরুতেই তো আপনার যে রুলটা আছে, অনেক ধরনের বিতর্ক আছে। আমি 5,000 টাকা সুদ দিলাম, শুরুতে হিসাব করে ফেলে 5,000 টাকার ইন্টারেস্ট কত হবে, পরের সপ্তাহ থেকে আমি নিতে থাকি, যখন 49তম সপ্তাহে আমি দিব, তখন কিন্তু সেই 5,000 টাকার সুদের হিসাবে আমি দিচ্ছি, তাহলে তো রেট তো অনেক বেড়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যে রেটটা আপনি দেখেন, তার ডাবল রেট হয়। আমরা একদম সরল করলে আমরা দেখি, কারণ শেষ সপ্তাহে আমার কাছে টাকা থাকছে 500, আমি টোটাল 5,000 টাকার সাপ্তাহিক সুদ কিন্তু লাস্ট সপ্তাহে দিয়ে যাচ্ছি। তার মানে হলো যে এগুলো কি একটা মেইন স্ট্রিমিং করা সম্ভব? তার মানে হলো আপনি যে 1 লক্ষ টাকা নেন, তার মানে ইফেক্টিভলি আপনি 50,000 টাকা আপনি রাখলেন এন্টার পিরিয়ডের জন্য। তার মানে আপনি 1 লক্ষ টাকার সুদ দিচ্ছেন, এটা কিন্তু তাই হয়। এখন আপনি দেখবেন যে ক্রেডিট কার্ডগুলোতে আপনার ইএমআই বলে যে লোনগুলো আছে, সেগুলো একইভাবে হয়, যে আপনাকে বলবে যে 14.99, আলটিমেটলি আপনার কাছে 30% নিচ্ছে, কারণ আপনার এই এন্টায়ার অ্যামাউন্টটা তো আপনি রাখছেন না। আপনি শুরুতে এন্টায়ার অ্যামাউন্ট আছে, পরে আস্তে আস্তে কিন্তু প্রতি মাসে আপনার কমে যাচ্ছে প্রিন্সিপাল, কিন্তু আপনি ইন্টারেস্ট দিয়ে যাচ্ছেন। তো সেইগুলো কমপ্লিকেশন আছে। জি ডক্টর মজিদ, যদি একটু বলেন তাহলে, মানে এত লক্ষ লক্ষ এনজিও, এত আমাদের মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট আছে, এত আমরা পুরো পৃথিবীতে গর্ব করি মাইক্রো ক্রেডিটে, তারপরে আমাদের লোকরা যখন এইভাবে ব্যক্তিগত ঋণের ফাঁদে পড়ে, তারা আত্মহত্যা করে, জমি বিক্রি করে, তো এগুলো তো খুব পীড়াদায়ক আসলে। অবশ্যই পীড়াদায়ক, এবং এটা অবশ্যই চিন্তার এবং দুর্ভাবনার বিষয়ও, কেননা আমাদের মানব সম্পদের একটা অংশ যদি এইভাবে স্ট্রেসে থাকে এবং তার সম্পদ যদি এভাবে চলে যেতে থাকে বা যদি
আমি এটার সাথে একটা জিনিস বলতে চাই, নিশ্চয়ই। একটা আমি স্পষ্ট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, 12 বছর হলো তাদের, সরকারের রেজিস্টার্ড। এখানে হচ্ছে কি যে বড় বড় কর্পোরেশন গুলো তাদের জাকাতের টাকা just জি আপনার দিচ্ছে, দিয়ে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট গ্রামের 500 ফ্যামিলি যারা জাকাত প্রাপক ফ্যামিলি, অর্থাৎ গরিব, কারণ এখানে প্রফেসর হেলাল কিন্তু যথার্থ বলেছেন, আমি যদি সহজ করি তাহলে টাউটরা এসে এই সহজ করে করে সব নিয়ে যাবে, আর মাঝখানে ও কিন্তু ওই ইনক্লুশনের যে ব্যাপারটা এখানে হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে গরিব মানে জাকাত প্রাপক তাদেরকে এই 500 ফ্যামিলিকে একটা সার্টেন পরিমাণ টাকা দিয়ে তাদেরকেই কাজ করতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে গ্রামীণ ব্যাংকের সাথে বা ওর সাথে পার্থক্য এই যে ওর টাকাটা শোধ করতে হয়, আর এখানে শোধ করতে হবে না, বলা হয়েছে এটা তোমার জাকাতের টাকা, তোমাকে একবারে দিলাম, কিন্তু তুমি এইটাকে ব্যবসা করো, কয়েকজনে মিলে ব্যবসা করো, করে যা আয় হবে সেই আয়ের থেকে তুমি জীবিকা নির্বাহ করবে, আর বাকিটা তুমি সঞ্চয় করবে বা ইত্যাদি। এটা দেখা গেছে যে ওই ফ্যামিলিগুলো তারা যে এই যে বিভিন্ন ব্যাংকের থেকে বা ওই মহাজনী বা যার কাছে যে টাকা নিয়েছিল সেগুলোতে কিন্তু তারা বেরিয়ে আসছে, অর্থাৎ এখানে টাকাটা তারা কিন্তু ফ্রি দিতে হয়েছে, কারণ যেহেতু জাকাতের টাকা বলেই তারা দেওয়া হয়েছে, ফেরত দিতে হবে না বলে, সেই জন্য তার ওই কম্পালশনটা নাই যে আমার টাকা শোধ করতে হবে, আমার ঋণ এত ইত্যাদি, সে বরং নিজে স্বাধীনভাবে সে ওইটা করছে। তো সেই জন্যই সরকারের অনেক ধন্যবাদ ডক্টর মজিদ। আমি যেটা জানি ব্র্যাকের কিছু প্রজেক্টে আমাদেরকেও নিয়ে গেছে দেখানোর জন্য সিভিল সোসাইটির পক্ষ থেকে, যে যারা ঋণও নিতে পারে না, মানে ক্রেডিট নেওয়ার যোগ্য না, হার্ডকোর যাদেরকে বলছে, আলট্রাপোর বলছে, পোরেস্ট অফ দ্য পোর, তাদেরকে তারা ক্রেডিট দিচ্ছে না, তারা হচ্ছে প্যাকেজ দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, কি একটা গরু তার সঙ্গে যে 2টো ছাগল আর 10টা মুরগি দিচ্ছে, ঘরটা করে দিচ্ছে, সেই টাকাটা ফেরত দিতে হবে না, কিন্তু তারা মনিটর করছে যে ওই কাজটা তারা করছে কিনা। মানে বলা হচ্ছে যে ক্রেডিট ম্যানেজ করার যে ক্রিয়েটিভিটি সেই যোগ্যতাও তার নাই, এরকম মানুষও পড়ে থাকে, তারা যেন লেফট বিহাইন্ড না থাকে, তাদেরকে এই জন্য এই প্যাকেজের মধ্যে তারা কিন্তু নিয়ে আসে। তো সেই আলোচনা করব, তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শকের ফোনটা নিয়ে আমরা বিরতিতে গড়াবো, তারপরে এসে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করব। প্রিয় দর্শক, ঝটপট প্রশ্নটি করে ফেলুন, নাম পরিচয় বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমি পঞ্চগড় জেলা থেকে বলতেছি। বলুন। আমি আব্দুল মজিদ স্যারের কাছে একটা প্রশ্ন, যে বাংলাদেশে 1971 সনে স্বাধীন হয়েছে, আমি মধ্যপ্রাচ্যের একটা দেশে 1971 সনে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, সেই দেশটাতে আমি 13 বছর অবস্থান করেছি। কিন্তু আমার কথা হলো, আমি কিছুদিন আগে প্রবাসে থাকি, আসার পরে আমাদের পঞ্চগড় জেলায় এই যে নুরুল ইসলাম নাহিদ সাহেব 19 তারিখে প্রবাসী কল্যাণ ব্যাংক উদ্বোধন করেছে। আমি সেখানে গিয়ে বললাম যে আপনাদের যে এই ধরনের 4টা ঋণের প্রস্তাব, সেখানে গেলাম, তারা আমাকে বিভিন্ন অজুহাত শোনালো, এবং আমি বর্তমানে 2টা দোকান দিছি, এতে আমরা ক্যাশ আমার অত্যন্ত ছোট, বর্তমানে আমার ওয়ার্কশপের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমার যে পুঁজিবাদটা আছে, আমাদের যে 2 টাকা আছে, সেটা আমি একটা এনজিওর কাছ থেকে লোন নিয়ে, বর্তমানে আমি কর্মচারী ছিল 10 জন, সেখান থেকে আমি 5 জন রেখেছি, তাদের কর্ম হারিয়ে ফেলছি। কিন্তু সরকারের যে আমাদের মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় আছে, বিভিন্ন মন্ত্রণালয় আমাদের তো কর্ম বিমুখ করে ফেলতেছে। আমরা আজকে কান্নার ঝুলি নিচ্ছি, ঋণগ্রস্ত হয়ে আমি জমি কিছুদিন আগে আমার মা নিজে বন্ধক দিয়ে 60,000 টাকা আমি খালি দোকান ভাড়া দিই। এখন আমরা ব্যাংকে গেলে এইটা মর্গেজ লাগে, এইটা লাগে, এইটা লাগে, এইটা। অনেক ধন্যবাদ। একজন প্রবাসী শ্রমিকের আমরা তার কষ্টের কথা শুনলাম, এর উত্তর খুঁজবো আসলে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম মহাজনী সুদের ফাঁদ, গ্রাম থেকে ডিজিটালে। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম মহাজনী সুদের ফাঁদ, গ্রাম থেকে ডিজিটালে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা ফিরছি। ডক্টর মজিদ একজন প্রবাসী শ্রমিক, তার ভোগান্তি এবং কষ্টের কথা বলেছিলেন আসলে। তো এইটা কি আমাদের নিয়তি কিনা? 71 সাল দিয়ে উনি শুরু করেছিলেন, এখন পর্যন্ত 50 বছরে এই চক্রই চলছে। আমরা দাবি করছি মধ্যমায়ের দেশে চলে গেছি, ইভেন সামাজিক অনেক সূচকেও আমরা দাবি করছি যে অনেক দূর আমরা উঠে গেছি। তো এই যে সাধারণ প্রান্তিক মানুষদের ভোগান্তির তো শেষ হচ্ছে না আসলে। না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, ডক্টর হেলাল কিছুক্ষণ আগে বলেছেন, সকলকেই আমরা একসাথে বোধহয়
একসাথে সাকসেসকে মাপতে গেলে গুনতে গেলে হবে না। কিছু কিছু তো অগ্রগতি যে হয়নি তা কিন্তু না, এবং অনেক অগ্রগতি হয়েছে আছে, কিন্তু হ্যাঁ সকলকে হয়তো যার জন্য কিন্তু এসডিজির কিন্তু একটা লক্ষ্যমাত্রা আপনি দেখেন বলা আছে কাউকে পিছনে ফেলা যাবে না। এক্স্যাক্টলি, জি। এই কাউকে ফেলা যাবে না এখানটাই এনশিওর করতে হবে, অর্থাৎ এটাকে বের করতে হবে, বেশি বেশি বের করতে হবে যে কারা কেন সে পারছে না। হ্যাঁ, যে এই যে গ্রামে আমরা যখন জানি, যে মুহূর্তে আমি জানবো যে এই লোকটা এইভাবে খুব কঠিন শর্তে এই লোন দিচ্ছে বা এই দিচ্ছে, শুধু ওই লোকের ধরলে হবে না, যে নিচ্ছে কেন সে নিতে বাধ্য হচ্ছে সেটারও একটা ব্যাপার, অর্থাৎ তাকে একই সাথে ওইটা দেওয়ার, যেমন আপনি ব্র্যাকের উদাহরণটা বলছিলেন, অ্যাকচুয়ালি আমি সেটার কথাটাও কিন্তু ওইটাই, যে তার কোনো ইয়ে নাই, মানে কি বলে কিছু দেওয়ার নাই, কোলাটেরাল দেওয়ারও নাই, কিচ্ছু নাই, সে কি করবে? সে কি লোন নিয়ে তো আসলে সমস্যায় পড়ে যাবে। তো সেই জন্যই তাকে এমন ভাবে দেওয়া হচ্ছে যে সে স্বাবলম্বী হোক, যেমন এই হোসেন জিল্লুর রহমান সাহেব এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের একটা প্রকল্পকে 5 বছর পরে উনি এটা খুব নির্মোহ মূল্যায়ন করেছেন, করে উনি দেখেছেন যে এই যে 500 ফ্যামিলি যারা একসময় জাকাত গ্রাহক ছিল, মানে যারা জাকাত পেত, মানে কিছুই ছিল না তাদের, তারা এই 5 বছরে এই ফান্ড নিয়ে 20,000 টাকা প্রথমে দেওয়া হয়েছে পার পার্সন, ওইটা তাদের পুঁজি দাঁড়িয়েছে 37,000, 40,000, এবং তারা ওই জাতীয় ওই যে ছোটখাটো মহাজনী ঋণ বা এটা ওটা বা ব্যাংকের বা মাইক্রো ক্রেডিটের যত ঋণ যা ছিল তার থেকে তারা বেরিয়ে আসতে সাহায্য হয়েছে। তো এটা একটা গ্রুপ, এই সেগমেন্টকে আমার আলাদাভাবে ওই প্রোগ্রাম করতে হবে। তো ডক্টর মজিদ, এইটা কি আমরা জানি যে আমাদের যে যুব উন্নয়ন, সমাজ কল্যাণ, সমবায়, এগুলা তো উপজেলা লেভেল পর্যন্ত আছে, এরা কি এই ধরনের লোন দিতে পারে কিনা? আসলে লোন না দিয়ে আপনি যেটা বলেন একটা প্রণোদনা, একটা প্যাকেজের মতো টাকাটা দিবে, কিন্তু তুমি খরচ করতে পারবে না, যে খাতে দেওয়া হচ্ছে সেই খাতে তোমাকে এটা খাটাতে হবে, সেরকম এনশিওর করা যায় কিনা? আসলে না, এনশিওর করা যায়, এবং এই সমস্ত সংস্থা যাদের নাম আপনি বললেন, জি, তারাও কিন্তু ওই লাইসেন্স দেয় এই জাতীয় প্রতিষ্ঠানকে, এবং তারা কিন্তু খুব স্ট্রিক্টলি ওইটা ফলো করে, যে এই একেবারে প্রান্তিক গোষ্ঠীকে বা একটা গ্রুপকে দেওয়া হবে, এবং আপনার হিসেব রাখতে হবে, আপনি দেবেন, এবং তাকে একটা বেসিক হয়তো প্রশিক্ষণ দিল, একটা বুক কিপিং কিভাবে করে একটু শেখাতে পারে, তারপরে তাকে টাকাটা দিতে পারে, টাকা দিল, এবং স্বকর্মসংস্থান গড়ে তুলে দিল, তাদেরকে কাজ সুযোগ করেছিল। আমি বলছি এই প্রোগ্রামগুলোকে যত বেশি ইমপ্লিমেন্ট করা যাবে তত বেশি ওই জায়গাটা কমে আসবে। জি, ডক্টর হেলাল যদি একটু বলেন, আমরা সামনে দেখাতে চাই কি কি করা যেতে পারে। মানে এটা দেখেন, আপনার যখন আমরা কিছু লাইসেন্স দেই, অনেক ক্ষেত্রে হয় কি লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করে। আমরা যে জায়গাটা আছি এখন, চ্যারিটি করা যায় কিনা, যদি চ্যারিটি হয়, যেটা আসলো যে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি তার কাছে ফেরত চাইবেন না, কিন্তু কিভাবে সেখান থেকে ইনকাম আর্ন করবে, রাইট, আইজিএ ইনকাম আর্নিং অ্যাক্টিভিটি, সেখানে আমি মনে করি যে আপনার একটা হতে পারে যে মানে চ্যারিটি প্লাস, চ্যারিটি তো দিয়ে দিচ্ছি, আমি জিজ্ঞেস করি না, এখানে আমি জিজ্ঞেসও করতে চাই না, এই খাতে দেওয়া হচ্ছে তোমাকে এই খাতেই কাজটা করতে হবে। এই যে সোশ্যাল সেফটি নেট, যেটা সেই সোশ্যাল সেফটি নেট আপনি দেখবেন যে বিজিএফ, বিজিডি আমরা দিচ্ছি না, ধরুন আপনি একটা অ্যামাউন্ট দিচ্ছি কনজামশনের জন্য, সেখানে যদি আমি বলতে পারি যে 6 মাসের রাইস কনজামশন যেটা, সেই সমপরিমাণ টাকা একসাথে দিয়ে আমি তাকে ইনকাম আর্নিং জেনারেট করতে পারে, ইনকাম আর্ন করতে পারে, আইজি অ্যাক্টিভিটির জন্য আমি দিয়ে দিলাম, দিয়ে সেটাকে মনিটর করলাম, সেটা একটা হতে পারে যে আমি এটাকে প্রথমে হয়তো আপনার সীমিত আকারে করে দেখা যে এটার ইম্প্যাক্টটা কী। আর আরেকটা যেটা আপনারা দেখবেন যে গ্রামেগঞ্জে যেটা আছে চিট ফান্ড, যেটা যে 50 জন বা 100 জন মিলে কমিউনিটির মধ্যে দেখেছি তারা একটা ফান্ড করলো, প্রত্যেকে সপ্তাহে আপনার হয়তো দেখেছি 100 টাকা করে দিল, তারপরে যার নামটা প্রথমে আসলো সে প্রথমে নিল পুরো টাকাটা নিয়ে এক জায়গায় ইনভেস্ট করলো আর্নিংয়ের জন্য, পরের সপ্তাহে দেখেছি আবার আরেকজন পাইলে সেভাবে। তো সেই ধরনের ফান্ডকে যদি গভর্নমেন্ট প্রমোট করতে চায়, একটা হতে পারে যে তারা দিল প্লাস গভর্নমেন্ট যদি একটা অংশ সেখানে আপনার দেয় এই ফান্ডের মধ্যে, ওরকম কিছু হলে যেটা হবে যে বাহির থেকে এসে আমাদের সমবায় অফিস তো দারুণভাবে এখানে ইনভলভ হতে পারে, সেটাই বলছি যে কাজের সঙ্গে যায়, তো করাই হয়েছে এই জন্যই। এই ধরনের অ্যাক্টিভিটিস হলে হবে কি, যে তাহলে ওই যারা ব্যবসা করবে এখানে দিয়ে আপনার সেখান থেকে একটা মাঝখান থেকে একটা অংশ নিয়ে আসবে এবং শুরু থেকে আপনার ক্যাটাগরি রেখে দেবে, এই জিনিসগুলো হবে না, এবং তাদের ফান্ড তখন তারাই মানে ম্যানেজ করবে, এবং সেটা কিন্তু আপনার একদম বটমে যারা আছে তাদেরকে যদি তুলতে চান, তাহলে এই ধরনের ইন্টারভেনশন ছাড়া আপনি তাদেরকে তুলতে পারবেন না, কারণ এই প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক কোনোটা থেকে ঋণ নেওয়ার তার যোগ্য না। জি, আরেকজন দর্শকের ফোন আছে, সেটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। যে প্রিয় দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? যে আমি খোকন বলছি।
জি বলুন। যে আমি খোকন বলছি গফরগাঁও ময়মনসিংহ থেকে। বলুন। তো আমি নারী উদ্যোক্তার একটা ট্রেনিং ছিল গফরগাঁয়ে। তো নারী উদ্যোক্তার হিসাবে আমার স্ত্রীকে আমি ট্রেনিং করাই। তারপর কিভাবে সরকার থেকে লোন পাইতে হয় আমি সেইগুলো জানি। জানি আমি রূপালী ব্যাংকে আমার অ্যাকাউন্ট করা ছিল। আমার জমির দলিল এবং আমার জমির দোকানের এগ্রিমেন্ট জমা দেই, তারা আমাকে নাকচ করে দেয় আমি লোন পাওয়ার যোগ্য না। অথচ আমি জমির দলিল দিছিলাম, সেটার প্রমাণ আমার হাতে নাই, কিন্তু আমি রূপালী ব্যাংক থেকে। কি বলেছে তারা? এই যে যোগ্য না যুক্তিরে কি দিয়েছে, কেন পাবেন না বলেছে? যুক্তিরা আমার বাড়িটা যেখানে ছিল তারা বলতেছে এটা নদী ভাঙা সম্ভাবনা আছে, তো এই জন্য আমরা দিতে পারতেছি না। এটা আমাকে তারা মানে এটা ঝুঁকিপূর্ণ, তারা ভেবেছে এটা ঝুঁকিপূর্ণ হবে ঋণটা। জি জি রিস্কি কোলাটেরাল। জি রাইট। পরবর্তীতে আমি একজনের শরণাপন্ন হয়ে ব্র্যাক সংস্থা থেকে আমি 3 লক্ষ টাকা তুলি আমার জমির কাগজ দিয়া। তো ওখান থেকে আমাকে 3 লক্ষ টাকার বিনিময়ে 42,000 টাকা লাভ দইরা আমাকে মাসে মাসে 28,500 টাকা করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিছে। তা আমি দিতেছিলাম 3টা কিস্তি দেওয়ার পরে যখন 4 নাম্বার কিস্তি দিব তখন লকডাউন 14 দিন 28 দিন লকডাউন বন্ধ ছিল। তো আমি ব্যবসায়ের কারণে দোকান বন্ধ থাকার কারণে কিস্তিটা আমি টাইম মতো দিতে পারি নাই। না দেওয়ার কারণে আমার ডেট 3 তারিখ। তো আমার 4টা কিস্তির সময় 3,42,000 টাকা লাভ যে টাইনা আনছে, 4টা কিস্তির সময় আমাকে বাকি ব্যালেন্স থেকে প্রতিদিনের সুদ সহ আমাকে জরিমানা ধরছে ব্র্যাক সমিতি এনজয়। আমাকে সুদ দিতে হয়েছে। এখন হ্যালো, হ্যাঁ শুনছি আমরা। হ্যাঁ আমাকে সুদ দিতে হয়েছে। পরে আমি যখন 6 নাম্বার কিস্তিটা দিতে যাব, আমি সুদের হার দেখা আমি তাৎক্ষণিক আমি আরো ঋণগ্রস্ত কইরা টোটাল টাকা ফেরত দিয়ে আমি টাকা আমার জমির দলিল তুলে নিয়ে আসছি। এখন আমি জানতে চাচ্ছি যে এই যে তারা অতিরিক্ত লাভটা প্রতিদিন যে ধরে, আমাকে তো একটা লাভ ধরছে 3 লক্ষ টাকার 42,000 টাকা লাভ ধরছে, আবার টাইম মতো দিতে না পারে অতিরিক্ত যে ব্যালেন্স আমার থাকবে টোটাল ব্যালেন্সটাই না তারা পার ডে একটা আমার জরিমানা করছে। এই জরিমানাটা কি বৈধ কিনা? অনেক ধন্যবাদ গফরগাঁ থেকে আপনার কথা বলার জন্য। ডক্টর মজিদ চৌধুরী বলেন তিনি ব্র্যাকের কথাই বলেছেন আসলে। হ্যাঁ, এবং করোনার সময় কিন্তু এরকম প্রচুর অনেকে আছেন তাদের ব্যবসা দোকান সবই বন্ধ ছিল, যেখান থেকে তারা লোনটা শোধ করতেন। অ্যান্ড এইটা কি কোনোভাবে ব্যবস্থা করার দরকার ছিল কিনা এনজিও থেকে, গভর্নমেন্টের তরফ থেকে, যে করোনাকালীন সময়ে জি নতুন করে রিশিডিউল করা, যে গ্যাপটা বাড়াবে, এরকম কোনো চিন্তা ছিল কিনা আসলে? অবশ্যই ছিল কিনা? অবশ্যই ছিল। বাংলাদেশ ব্যাংক আপনি দেখেন এই করোনার সেই গত বছর প্রণোদনা দেওয়ার পরের থেকে, মে মাসের পরের থেকে বাংলাদেশ ব্যাংক ঠিকই বড়দের জন্য কিন্তু আপনার এই সুযোগগুলো রিশিডিউলিং, এক্স্যাক্টলি, তারপরে পিসি দেওয়া, ঠিক আছে ডিসেম্বর পর্যন্ত কোটি হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নেয় তাদের ব্যাপারে কিন্তু ঠিকই আমরা ঠিকই দিয়েছে এবং তারা কিন্তু এই সুযোগগুলো নিয়েছে, পেয়েছে। এবং প্রচুর বড় বড় খেলাপি আমরা পেয়েছি। মার্জিনালাইজড পিপলরা কেন পাবে না? এখানেই হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। দৃষ্টিভঙ্গির ব্যাপারে এই যে আমি যে দাঁড়াতে পারি, আমরা বলছি করোনার সময় যে আঘাতটা এসছে তাতে আপনি স্বাস্থ্যবান লোক, আপনাকে ধাক্কা দিলেও আপনি ঠেকাতে পারবেন, পড়ে যাবেন না। কিন্তু আপনাকে আমি খুব সাপোর্ট দিচ্ছি, আপনি আরো সবল থাকবেন, এ করবেন, এই ব্যবস্থা আমি করছি। কিন্তু যার দিন এনে দিন খায়, যার ওই টাকাটা না হলে সে পারবে না, তাকে কিন্তু দিচ্ছি না, তার কাছে যাচ্ছি না, তার কাছে যাওয়া হচ্ছে না। এখানেই অনুসন্ধানের প্রয়োজন যে আমার যার কাছে যাওয়ার দরকার, যার বেশি দরকার ছিল, ওই যে আমি 20,000 কোটি টাকার কথা যেটা বলছি, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে যার কাছে যাওয়া দরকার ছিল, তাহলে সে ওটা ঠিক হতো, সে নিজে একটা ক্রয় সৃষ্টি করতে পারতো, সে বাজারকে ঠিক রাখতে পারতো। কিন্তু তা না করে আমি যেতে পারিনি। কিন্তু আমি বড়দেরকে, যারা আরো আছে, ওই যে রবীন্দ্রনাথের সেই কবিতার মতোই আর কি, ওই যার আছে ভুরি ভুরি সেই হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। জি, আর গ্রামীণ প্রবাদে বলে তেলে মাথায় আমরা তেল দিয়ে যাচ্ছি। তো ডক্টর হেলাল যদি বলেন এই যে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিংবা রিশিডিউল করবার ক্ষেত্রে যে প্রো এলিট, প্রো আরবান, প্রো রিচ, এই যে রাষ্ট্রের একটা দৃষ্টিভঙ্গি যে ধনিক অভিমুখীন কিংবা শহরের অভিমুখীন কিংবা যারা হচ্ছে পুঁজিপতি এরকম এলিট অভিমুখীন, যারা গ্রামের প্রান্তিক দরিদ্র মানুষ, তাদের প্রতি তো রাষ্ট্রের সে মানবিক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে না। ডক্টর মজিদ যেটা বলবার চেষ্টা করেছেন, দেখেন আপনি ওই জায়গায় আমি একটু ক্লারিফাই করি যে আপনার করোনার সময় ছিল আপনার যে যদি পরপর দুইটা যদি আপনি মিস করেন তাহলে হয় কি নন পারফর্মিং লোন হয়ে যায়। করোনার সময় সেটা বলা হয়েছিল সব লোন, আপনার সব লোনের ক্ষেত্রে আপনি যে ক্রেডিট কার্ড থেকে নিয়েছি, আমি যে একটা ছোট 5 লাখ টাকার স্যালারি এগেন্সে লোন নিয়েছি, সবগুলোর ক্ষেত্রে আপনার সেটা ছিল।
তো বড় শুধু বলা উচিত না। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো আপনি যখনই দেখেন যে একটা ব্যাংক ব্যবসা করছে, ও ব্যাংকটা দেখে কি যে একজন লোক আসছে তার 5,000 কোটি টাকা আমার কাছ থেকে নেওয়ার ক্ষমতা আছে, আরেকজন লোক আসছে যে আমার কাছ থেকে 50,000 টাকা নেবে। তাহলে এই যে দুইটা কাস্টমারের মাঝখানে তার যে আপনার দেখার দৃষ্টিভঙ্গি, তার যে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, সেটা কিন্তু আপনার যদি ব্যবসার দিক থেকে দেখেন, আপনি প্রফিটের দিক থেকে দেখেন, যে এরকম আমি 10,000 লোককে আমি তার কাছ থেকে যা পাবো একজনের কাছ থেকে হয়তো সম্ভাবনা আছে সেটা করার, এটা একটা। আরেকটা হলো আপনার এই ব্যাংক থেকে লোনের যে পলিসিগুলো যারা করেন, সেই পলিসিগুলোর ক্ষেত্রে আপনি ইনফ্লুয়েন্সটা দেখেন আপনি। তাহলে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তারা যখন এই পলিসিগুলো হয়, প্রত্যেকটা পলিসি তারা কিন্তু তাদের দিকে আপনার শেপ করেন। এখন ওই যে যেটা আপনি বললেন, যারা কিনা আপনার প্রান্তিক গোষ্ঠী আছে, তারা তো আপনার সবাই মানে কি বলে কালেকটিভ বার্গেনিং তাদের নাই। এবং আপনি জানেন যে করোনার সময় কিন্তু নতুন দরিদ্র যোগ হয়েছে আমাদের, তাদেরকে আমরা অ্যাড্রেস করেছি কিনা রাষ্ট্রের তরফ থেকে? আসলে আপনার নতুন দরিদ্র হয়েছে এবং সেটা নিয়েও রাষ্ট্রের দিক থেকে একটা টেন্ডেন্সি ছিল যে এটাকে আসলে খুব সাময়িক বলে এটাকে না মানার, বা যারা এই স্ট্যাটিস্টিক্স দিয়েছে এগুলো অনেক বিষয় ছিল। কিন্তু আমার কথা হলো যে আপনি যে জায়গায় আপনি ছিলেন, যে আপনার এই রাষ্ট্রের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আপনি দেখবেন যে যারা পাওয়ারফুল তারা কিন্তু আপনার রাষ্ট্রীয় মেশিনারিগুলোকে তাদের দিকে আপনার কাজ করিয়েছে। এখন তারপর একটা কল্যাণমুখী রাষ্ট্রে কি হয়, রাষ্ট্রে যারা আপনার মানে শীর্ষ পর্যায়ে আছে তারা প্রেশার দিয়ে আপনার কিছু পলিসি রাখবেন। এখন সেখানে কিছু পলিসি বাংলাদেশে নাই তা না, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে যেটা হয়, আমি যে কথাগুলো বললাম যে সোশ্যাল সেফটি নেট দিয়ে যেটুকু দেওয়ার ব্যাপার আসে, সেটা কিন্তু প্রায়শই অভিযোগ আসে যে দেওয়া যায় না। যেমন যেই টাকাটা দেওয়া শুরু হয়েছিল, আপনার প্রান্তিক গোষ্ঠীকে টাকা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যালিগেশনটা দিয়েছিলেন, একটা পর্যায়ে দেখা গেলো যে সেটা প্রপারলি যাচ্ছে না। তো সেই ধরনের আপনার ট্রান্সমিশন মেকানিজম যেটা, সেটাও কিন্তু প্রবলেম। তো এই সব কিছু মিলে আপনার এই করোনার সময়ে যে সাপোর্টটা প্রান্তিক গোষ্ঠী পাওয়ার কথা ছিল, আমি মনে করি না সেটা পর্যাপ্ত পেয়েছে। জি, ডক্টর মজিদুদ্দিন, আপনাকে দিয়ে শেষ করবো, লাস্ট 30 সেকেন্ড কি বলা যায় আসলে শেষে? না, বিষয়টা আবার ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড উভয় দিকেই তাকাতে হবে। কে চাচ্ছে, তার সক্ষমতা, সে যাতে অক্ষম নাও হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাকে পলিসি কিন্তু রাষ্ট্রকে সবার দিকে তাকিয়ে করতে হবে, একজনের জন্য বা দুজনের জন্য। আমি আমাদের 1972 সালের জাস্ট প্রথমে 1 মাস বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পরে প্রথমে 1 মাসের আমি অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোর ডিসিশনগুলো দেখতেছিলাম। উনি এসেই কিন্তু 10 তারিখে এসেছেন, 11, 12, 13 তারিখে তিনি বলে দিলেন যে আগামী বছরের এই চৈত মাস পর্যন্ত এই কারুর আর এটা দিতে হবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি সম্প্রচার হয় প্রতি শনি ও রোববার, দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই টিকা নিন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়